যোগাযোগ করুন। সানসিল্ক, বাংলাদেশের একমাত্র এক্সপার্ট শ্যাম্পু। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। সাথে আছি আমি সোহানা পারভিন। আর শুরুতেই শিরোনাম। অল্প খরচে পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সাথে আলোচনা, বললেন যোগাযোগ মন্ত্রী। বেশি খরচের আশঙ্কা বিশেষজ্ঞদের। সরবরাহ কমের অজুহাতে বাড়ছে ভোজ্য তেলের দাম। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাইকারি বিক্রেতাদের। আইনের পরোয়া না করেই বাড়ছে ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা। প্রযুক্তির অভাবে ব্যবস্থা নিতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঋণের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আগেই বিশ্বব্যাংকের পদ্মা সেতু নির্মাণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত আকস্মিক এবং বিষয়টি আঁচ করতে পেরেই মালয়েশিয়ার সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে যোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন। বিশ্বব্যাংককে আবার ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সব পথ বন্ধ করে দিলেও বাংলাদেশের দরজা সবসময়ই খোলা। নির্ধারিত সময়েই পদ্মা সেতুর কাজ হবে এবং এজন্য সারপ্রাইজ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বব্যাংকের চেয়েও কম খরচে পদ্মা সেতুর কাজ হবে বলে আশা করছেন ওবায়দুল কাদের। এটা আকস্মিক হলো, অপ্রত্যাশিত ছিল না। তারা যে এ ধরনের একটা সিদ্ধান্ত নেবেন এটা পূর্বাহ্নে আঁচ করেই আমরা বিকল্প অর্থায়নের প্রস্তুতি নিচ্ছিলাম এবং সে ব্যাপারে আমরা মালয়েশিয়ার সাথে অনেক দূর এগিয়ে গেছি। আরও দুটি দেশও আছে। ডলার ও নির্মাণ সামগ্রিক দাম বাড়ায় বছরে পদ্মা সেতু প্রকল্পের খরচ বাড়ছে ২,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, যত দিন গড়াবে প্রকল্পের খরচ ততই বাড়বে। আর মালয়েশিয়া পদ্মা সেতু তৈরি করলে খরচ বিশ্বব্যাংকের চেয়ে অনেক বেশি হবে। ২০০৭ সালে পদ্মা সেতু প্রকল্প অনুমোদনের সময় খরচ ধরা হয়েছিল ১০,১৬১ কোটি টাকা। ২০১১ সালের একনেকে এই খরচ বাড়িয়ে ধরা হয় প্রায় দ্বিগুণ ২০,৫০৭ কোটি টাকা। অর্থাৎ বছরে খরচ বেড়েছে ২,০০০ কোটি টাকারও বেশি। পদ্মা সেতুর খরচের মাপকাঠি যমুনা সেতু। ১৯৯৮ সালের হিসেবে ওই সেতুর প্রতি কিলোমিটারে খরচ হয়েছিল ২১৯ কোটি টাকা, আর পদ্মা সেতুর জন্য ধরা হয়েছে প্রায় ৩৬০ কোটি টাকা। যত দেরি করবেন তত বেশি প্রকল্প ব্যয় বাড়তে থাকবে। এটা একটা বড় কারণ হলো যে এই প্রকল্পের ব্যয়ের অনেকটাই তো আমদানিকৃত। সিমেন্টের দাম বাড়ে, লোহার দাম বাড়ছে, অন্যান্য প্রযুক্তির দাম বাড়ছে, সেই কারণেও এটা বাড়বে। আর এর উপরে যদি কেউ বাড়তি মুনাফা করার জন্য আরও প্রকল্পের দাম বাড়ায়, যেটাকে আমরা ওভার ইনভয়েসিং বলি, তাহলে তো আরও সমস্যা। পদ্মা সেতু তৈরির জন্য বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকা ১%-ও কম সুদে প্রায় ২৩৫ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মালয়েশিয়া অর্থের যোগান দিলে তার সুদ এর চেয়ে বেশি হবে। এছাড়া তারা ৫০ বছরের টোল আদায়ের নিশ্চয়তা চায়। ফলে নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর বা বিওটি পদ্ধতিতে খরচ আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংকের এই ধরনের বিগ লোনের রেট অফ ইন্টারেস্ট অনেক লো থাকে। নিশ্চয়ই ওখানে যারা যাবে তারা ওর চেয়ে একটু বেশি রেট অফ ইন্টারেস্টই দিবে এবং বাংলাদেশ গভর্নমেন্টও একটু বেশি ইন্টারেস্টেই রাজি হতে হবে। এরকমভাবে আর কি কস্ট বেড়ে যাচ্ছে। বিশ্বব্যাংক সরে দাঁড়ানোই অন্য দাতাদের নিয়ে যত দ্রুত সম্ভব পদ্মা সেতুর জন্য আনুষ্ঠানিক চুক্তির পক্ষে বিশেষজ্ঞরা। এডিবি আছে, জাইকা আছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে এবং ইনফ্যাক্ট তারাই কিন্তু মোট ফান্ডের মেজর সোর্স, তারাই সাপ্লাই দিবে।
সুতরাং তারা কি অল্টারনেটিভ কনসোর্শিয়াম তৈরি করতে পারে অথবা গিয়ে মালয়েশিয়ার সঙ্গে যোগ দিতে পারে, তাহলেও তো এটা হয়ে যাবে। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাংককে একটি দুর্নীতিগ্রস্ত এবং অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছে বিশ্বের প্রভাবশালী বিজনেস সাময়িকী ফোর্বস ম্যাগাজিন। আগামী 16 জুলাই প্রকাশ হতে যাওয়া সাময়িকীটির পরবর্তী সংস্করণে একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। বিশ্বব্যাংক তাদের দারিদ্র্য বিমোচনের মহান কর্মযজ্ঞে সুশাসন এবং দুর্নীতি দমনকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। এর অংশ হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে চলা প্রকল্পগুলোতে দুর্নীতি কমিয়ে আনা একটি অন্যতম লক্ষ্য। অথচ খোদ সংস্থাটির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসা সাময়িকী ফোর্বস। আগামী 16 জুলাই প্রকাশ হতে যাওয়া ফোর্বস ম্যাগাজিনের আগামী সংখ্যায় এমনই একটি প্রতিবেদন স্থান পাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, উন্নয়নমূলক কাজে খুব একটা কার্যকর হচ্ছে না বিশ্বব্যাংকের প্রকল্পগুলো। সংস্থাটি বিশ্বের পরাশক্তিগুলোর সমন্বয়ে দিন দিন একটি ভার্চুয়াল জাতিরাষ্ট্রে পরিণত হচ্ছে। বলা হয়েছে, গত বছরে সংস্থাটির সংগ্রহ করা $57 বিলিয়ন কিভাবে ব্যবহার করা হচ্ছে সে ব্যাপারে খুব কমই জানে এই অর্থের যোগানদাতা দেশগুলো। এছাড়া প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রতিনিয়ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাজের সাথে সংঘাত বাঁধছে বিশ্বব্যাংকের প্রকল্পগুলোর। আর গত মার্চেই নিজেদের দুর্নীতি দূর করার জন্য নীতিগত সংস্কার আনা হয় সংস্থাটিতে। বিশ্বব্যাংকের এমন পরিস্থিতির জন্য মূলত দায়ী করা হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিককে। ফোর্বস ম্যাগাজিনের নিজস্ব পর্যালোচনায় দেখা গেছে, এমনকি জোয়েলিক নিজে বাজেট আটকে দেওয়ার পরও কিছু কিছু কর্মকর্তা বাজেটের বাইরে কর্মতৎপরতা চালিয়েছেন, যা খরচ নিয়ন্ত্রণকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আবার অন্যান্যরা নিজেরা একই সঙ্গে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে টুপাইস কামিয়ে নিয়েছেন অথবা সংস্থার মধ্যে নিজের অবস্থান সংহত করে চলেছেন। সবচেয়ে বড় শেয়ার হোল্ডার বা সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণে 16% ভোটের অধিকারী যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ভূমিকা রাখে এর প্রেসিডেন্ট নির্বাচনে। নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের পেছনেও রয়েছে তারাই। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক কঠিন সময়ে বিশ্বব্যাংকের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। আর এই পরিস্থিতি মোকাবেলায় বেশ ঘাম ঝরাতে হবে তাকে, নতুবা হাতে নিতে হবে পুরো সংস্থাটিকে ঢেলে সাজানোর কাজ। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গঠিত ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সমন্বিত রূপ এই বিশ্বব্যাংক। এর সদস্য দেশের সংখ্যা এখন 188, রয়েছে 9000 কর্মী আর পরামর্শদাতার এক বিশাল বাহিনী। অনন্যা সান্যাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে বাড়ছে ভোজ্য তেলের দাম। কারণ হিসেবে সরবরাহ কম থাকার কথা বলছেন বিক্রেতারা। পাইকারি বিক্রেতারা বলছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে একটি বিশেষ চক্র, আর এর জন্য আমদানিকারক ও মিল মালিকদেরই দায়ী করছেন তারা। প্রতি বছর রমজান এলেই দাম বাড়ে নিত্য পণ্যের, বেশি বাড়ে ভোজ্য তেলে। তবে গেল 2.5 মাসে বিশ্ববাজারে সয়াবিনের দাম কমেছে প্রতি টনে $150, কিন্তু সে অনুপাতে দেশের বাজারে কমেনি দাম, বরং বেড়েছে। কেন দাম বাড়ছে, ক্রেতার এই অভিযোগে বিক্রেতার সেই চিরাচরিত উত্তর। মার্কেটে মোটামুটি সর্ব আছে ভালোই, কিন্তু কাশির চেষ্টা করতেছে, কাশিটা যে কোনো মুহূর্তে হলে দামটা বেড়ে যাবে হুট করে। আন্তর্জাতিক বাজারে কমছে অনেক, প্রাইস মিল প্রতি অনেক কমছে, কিন্তু আমাদের দেশে তো কমে নাই। এটা জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করলে ওনারা কি বলবেন, ওরা একই কথা বলে, পছন্দ হলে নেন, নালে নিয়ে না। কিন্তু গেল 11 মাসে সয়াবিন ও পাম মিলিয়ে দেশে তেল এসেছে প্রায় 10.5 লাখ টন। ভোজ্য তেলে সরবরাহ পরিস্থিতি জানতে তাই আমরা যাই রাজধানীর মৌলভীবাজারে। পাইকারি বিক্রেতারা জানালেন, সরবরাহ কম থাকার পেছনে রয়েছে অন্য কারণ। মিলগুলোর কাছ থেকে সময় মতো তেল পাচ্ছেন না তারা। তবে বেশি দামে স্পেশাল ডিও করলে মিলছে তেল, যার দায় পড়ছে ভোক্তার ঘাড়ে। আমরা সাধারণ ক্রেতা ডিউ পাঠিয়ে মিলে পাঠানোর পরে তারা মাল আমাদেরকে দিচ্ছে না, যে 10 দিন পরে আসেন। কিন্তু কিছু মিল স্পেশাল ডিউ বলে বেশি দামে বিক্রি করতেছে, এক গাড়িতে 20,000 করে বেশি তারা বিক্রি করে মাল ডেলিভারি করাচ্ছে। আমরা গাড়ি পাঠাইলে মাল 5 দিন 6 দিন 7 দিন পর পাই, 4 দিন পর পাই, 3 দিন পর পাই, 10 দিন পর পাই, ঠিক নাই। এই জন্য মনে করেন যে 10 দিন পাইলে 10,000 টাকা ড্যামারেজ। তো ড্যামারেজ যে মালটা কিনলাম তাহলে এই মালের উপরই তো আমাদের আবার ভাগ করে বেচতে হয়। মৌলভীবাজারে পাইকারি তেল বিক্রেতা সোহেল জানান, চলতি মাসের 3 তারিখ 9,180 লিটার তেলের জন্য 2টি ডিও করেছেন তিনি। 13 তারিখ তা পাবার কথা থাকলেও এখনো তা তিনি পান। টিকে গ্রুপের যে এই যে একটা মাল 5 লিটারের একটা ডিও আছে আমার এখানে, পামল আমি মালটা পাচ্ছি না আজকে প্রায় 10 দিন।
বিষয়টি সত্যতা জানতে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপের কারওয়ান বাজার কার্যালয়ে গেলে রিসিপশন থেকে জানানো হয় অফিসে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা নেই। পরে একজনকে পাওয়া গেল, তিনি কথা বলতে চাননি ক্যামেরার সামনে, দিতে পারেননি কোনো সদুত্তর। যেহেতু এখান থেকে করেন ডিউ এখান থেকে, বাট অন্য আমাদের এখানে তো বোর্ড আছে, ফর্মিকা আছে, ওগুলো ডিউ ওখান থেকে করা হয় আর কি, ঠিক আছে। তো ওগুলো তো ওখান থেকে হয়। আর তাছাড়া কখনো যদি সাপ্লাই বোঝেন, সাপ্লাই যদি না থাকে তাহলে আপনি কি করে ডেলিভারি দেবেন। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে বড় ধরনের কিছু দুর্বলতা বেরিয়ে এসেছে। আর এসব বিষয়ে আইন থাকলেও প্রযুক্তিগত দক্ষতার অভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক, যার সুযোগ নিচ্ছে জালিয়াত চক্র। দেখুন মশিউর রহমানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। ইউসিবিএল এর অভ্যন্তরীণ তদন্তে প্রথম টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায় 2009 সালে, কিন্তু এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবছরের জুন মাসে এসে। দীর্ঘদিন ব্যবস্থা না নেওয়ার কারণে ইতিমধ্যে সমস্যা আরও প্রকট হয়েছে, বেড়ে গেছে এই ধরনের অনিয়মের পরিমাণও। আর এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের কিছু সীমাবদ্ধতা বেরিয়ে এসেছে, যার সুযোগ নিয়েছে জালিয়াত চক্রটি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে অনিয়ম ধরতে কেন্দ্রীয় ব্যাংক নিজ উদ্যোগে কোনো পদক্ষেপ নেয় না। কেন্দ্রীয়ভাবে সকল ব্যাংকের অনলাইনে লেনদেন কার্যক্রম পর্যবেক্ষণের প্রযুক্তি নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। ক্রেডিট কার্ডের জন্য সিআইবি রিপোর্টকে অবহেলা করা হলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক। আইন না মেনে ইউসিবিএল এ ক্রেডিট কার্ড সংগ্রহ, সমন্বয় ও পর্যবেক্ষণ একই বিভাগের অধীনে রাখা হলেও তা চোখে পড়েনি বাংলাদেশ ব্যাংকের। আইনে থাকলেও ব্যাংক কর্মকর্তাদের বাধ্যতামূলক ছুটির বিধান কার্যকর করা হয়নি। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকে প্রযুক্তিগতভাবে দক্ষ অডিট টিমের অভাব রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এমন সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন এর এক কর্মকর্তা। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর অডিট কার্যক্রমের দুর্বলতাকে মূলত এর জন্য দায়ী করেছেন তিনি। বাংলাদেশ ব্যাংক কিন্তু কখনোই আপনার অডিট করে না। বাংলাদেশ ব্যাংক কিন্তু পার্টিকুলার ভাবে একটা র্যান্ডম বেসিসে ইন্সপেকশন করে। আর স্পেশাল অডিট যেটা হয় সেটা কিন্তু মূলত হয় কোনো একটা কমপ্লেইনের ভিত্তিতে। এই ধরনের কার্ড ডিভিশনের, কার্ড ইন্ডাস্ট্রির এক্সপার্টাইজ কিছু লোককে নিয়ে একটা সেল করতে পারে বাংলাদেশ ব্যাংক, এবং এটা করা উচিত। এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য এবং এই ধরনের ঘটনাকে ইনভেস্টিগেট করার জন্য এবং অডিট টিমে এই ধরনের এক্সপার্টাইজ লোক থাকা উচিত। আধুনিক ব্যাংক ব্যবস্থার চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকে প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ টিম গঠনের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। সময়ের প্রয়োজনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বাড়ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর সেই সাথে বাড়ছে প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সম্প্রতি ঘটে যাওয়া ক্রেডিট কার্ড জালিয়াতি এর এমন একটি উদাহরণ। এর প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিতে হবে অগ্রণী ভূমিকা। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময় হলো একটা বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। জুলাইয়ে আসছে নতুন মুদ্রানীতি, পুঁজিবাজার বান্ধব হওয়ার প্রত্যাশা 2 স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের। 26শে রোজা পর্যন্ত মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কার্যকর পহেলা রোজা থেকে। কথার কি আর শেষ আছে? তাই কথা চলুক সবার সাথে মাত্র 29 পয়সায়। এই সুবিধা পেতে স্টার্ট টি লিখে পাঠিয়ে দিন 9999 নম্বরে। কাছে থাকুন গ্রামীণ ফোন। এখন আপনার স্ক্যাল্প এবং ফেসের টোটাল গ্রুমিং করুন একসাথে। স্ক্যাল্প এক্সপার্ট ক্লিয়ারম্যান 350 ml শ্যাম্পুর সাথে নিন 50 গ্রাম ভ্যাসলিন মেন ফেস ওয়াশ ফ্রি। কাছে আসুন ক্লোজ আপ আত্মবিশ্বাসে। ক্লোজ আপ কিনুন, নোকিয়া N9 জিতুন। প্রতিদিন জিতুন 2টি নোকিয়া N9, 2 মাসে 120টি। অংশগ্রহণ করুন SMS বা নোকিয়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে।
এখন সবাই সবখানে দেখছে 100, কারণ গ্রামীণফোন প্রিপেইডে 50 টাকা বা বেশি রিচার্জে 100% বোনাস টক টাইম। তাই রিচার্জ করে টক টাইম দ্বিগুণ করুন এখনই।